আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। এস এক্স এস এস স্ক্যানের জন্য ক্রস সাইট স্ক্রিপ্টিং স্ক্যানারটা ভালো হবে না পেন্টেস্ট টলকিট স্যার? বুধিন টুলস এর কথা বলছেন? জি জি জি, এক্স এস এস স্ক্যান। আমি লাস্ট অটোমেটেড স্ক্যানার ব্যবহার করেছি বেশ আগে। ওকে, তখন আপনি টেস্ট করতে গিয়ে কোনটার আউটকাম ভালো পেয়েছেন, এফিশিয়েন্টলি দেখা যাচ্ছে দুইটা একসাথে টেস্ট রান দিতে পারেন। দেখা একটা নোন সাইট, ওর 10 মিনিট সময় লাগছে, ওর আধা ঘন্টা সময় লাগছে, বা কমপ্লেক্স সিনারিওতে কত দ্রুত বের করতে পারে। টেস্ট রান করে কম্পেয়ার করতে পারেন ডিটেকশন মেথড। বাকি কিছু টুলস আছে জাস্ট যে, মনে আছে ওয়াসপের চিট শিট দেখিয়েছিলাম না? কিছু টুলস আছে করে কি, ওই রকম চিট শিটের মতো বিশাল বড় লিস্ট থাকে, গণহারে পেলোড অ্যাপ্লাই করা শুরু করে। নাথিং এলস। এটা রেসপন্স আসছে, এটারে বলতে থাকে যে ভ্যালিড। কিছু টুলস আছে আর একটু ম্যানুয়ালি যাচাইয়ের চেষ্টা করে এক্সেসেস অ্যাকচুয়ালি পেলোডটা ভ্যালিড কিনা, এক্সিকিউট হচ্ছে কিনা। ওকে, জি জি টেস্ট স্যার। রান করে দেখতে পারেন। আরেকটা ইন্ডিকেশন হচ্ছে গিট হাবে স্টার কতগুলা, যেগুলো ভালো টুলস দেখাতে অনেক মানুষ ব্যবহার করে, এবং যারা অ্যাকচুয়ালি ডেভেলপার আছে, বা মানে টুলস ডেভেলপার বা রেগুলার ইউজার, দেখা যায় একটা স্টার দিয়ে দেয় গিটহাবে। দেখবেন যে ভালো টুলস গুলো প্রায় 1-2 হাজারের উপরে স্টার থাকে। এটাও একটা ইন্ডিকেশন। আমি একটা পেলাম হচ্ছে ওই এক্স এস ট্রিক। হুম হুম। কেমন টুলসটা? কত দ্রুত আপনার টার্গেটেড কি বলে এক্সেসেস পেয়েছে? একটা টুল ওপেন করতে 2 আর 3 বার কারেন্ট যায়, কেমনে করে স্যার? এই তো অবস্থা। এখনো কি বৃষ্টি আছে? জি স্যার, বৃষ্টি আছে, বৃষ্টি চলতেছে কত 3 দিন যাবত। আজকে হলে 3 দিন হবে। আপনি কোথায় থাকেন জানো? আমি নওগাঁ ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা। নওগাঁ কি তো উত্তরবঙ্গের ওদিকে, রংপুর টংপুর ওদিকে পড়েছে? জি না, রাজশাহী সাইডে। আচ্ছা, রাজশাহী সাইড। আচ্ছা, না রংপুরের ওদিকে বা ওই রেজিয়নে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। একটু আগে একটা আবহাওয়াবিদের জি জি। পোস্টে দেখলাম খুব বৃষ্টি টিষ্টি হচ্ছে। ওকে, বাকিদের কি অবস্থা? প্র্যাকটিসের কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা হচ্ছে ফরিদপুরে বসবাস করি তো। আমাদের এখানে ঠিক আছে স্যার, সব দিক দিয়ে। একটু বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা। বিদ্যুতের কি অবস্থা? স্যার আমাদের এখানে বিদ্যুৎ তো ঠিক আছে, ওভাবে নিতেছেন। ফরিদপুর তো এখন অনেক উন্নত হয়ে গেছে। আমার অনেক আত্মীয় স্বজন আছে ওদিকে। স্যার আমার একাধিক প্রশ্ন ছিল, যদি একটু সংক্ষেপে আলোচনা করতেন স্যার হ্যাঁ, বলেন। ক্লাসের আগে। হুম হুম। স্যার আমি চ্যাট বক্সে একটা ছবি দিচ্ছি, দেন। এটা নিয়ে যদি ওকে। স্যার বিষয়টা একদমই মাথায় ঢুকেছে, আপনি বলেন পরবর্তীতে চেষ্টা। হুম, এটা কি?
স্যার আপনি একটা কাজের বলছিলেন যে কাজ খুঁজে পাওয়ার একটা কম্পিটিশন হচ্ছে স্যার, সেটা হচ্ছে সিটিআর হ্যাঁ 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 কম্পিটিশন। সেটি। আচ্ছা এটা, স্যার এটা দেখে আমি কি বুঝবো হ্যাঁ স্যার? বলুন। হ্যাঁ বলুন এবার। স্যার এটা দেখে আমার মাথায় কিছু ঢুকতেছিল না। কিন্তু দেখে আমি বুঝতে পারছি না আসলে কিসের ছবি এটা, বা আসলে কোন জিনিস বোঝাচ্ছে। আচ্ছা নিচে বাম দিকে হচ্ছে ওই স্কোর দেয়া, যখন প্রতিযোগিতা চলছিল এ কতগুলো প্রবলেম সলিউশন করতে পেরেছে, কত পয়েন্ট পেয়েছে, মানে একটা সিটিএফ কমপ্লিট হলে একটা স্কোর থাকে। হুম, ওটার বেসিসে হচ্ছে গিয়ে কে বিজয়ী হবে এটা নির্ধারণ করে। আর কোনো কনফিউশন? স্যার আরো কয়েকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমি এক্স এক্স এর রুম সলভ করার আগে স্যার ওদের সাজেস্ট করছিল হচ্ছে 4টা না 5টা রুম কমপ্লিট করার জন্য। স্যার আমি 2টা করছি, কিন্তু এক্স এক্স তো আমার মনে হয় এটা জাভার, তো জাভার কোডিং তো আমি পারি না স্যার, এর জন্য নার্ভাস। জাভা স্ক্রিপ্ট? জি স্যার। স্যার জাভা স্ক্রিপ্টের রুমের মধ্যে আমি এক্স এক্স মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর একটা প্রশ্ন দেখলাম স্যার। আচ্ছা, যদি জাভাস্ক্রিপ্টে একদমই আইডিয়া না থাকে, ইউটিউবে বাংলাতে লার্ন উইথ সুমিত একটা চ্যানেল আছে, ভাইটা খুব ভালো বোঝায়, ওনার ভিডিওগুলো দেখতে পারেন। ওয়েব এর মূলত ওয়েব ডেভেলপার, ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে অনেক ভালো টিউটোরিয়াল বানায়। ওনার জাভাস্ক্রিপ্টের বেশ আলোচনা আছে, এখান থেকে দেখে কিছু আইডিয়া নিতে পারে। আর যদি ইংলিশে অসুবিধা না থাকে, ইংরেজিতে বেশ ভালো কিছু ক্র্যাশ কোর্স জাতীয় আছে, মানে দেখে কি হবে, একটু একটু আইডিয়া নেয়া যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ইনপুট গুলো নিচ্ছে, ভ্যালুটা কিভাবে সে বসাচ্ছে, ওয়েব অ্যাপ্লিকেশনে ডাটাটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। একটু ধারণা থাকলে তখনই কি হবে, এক্সএসএস ইনজেক্ট করার জন্য অনেক সময় কি হয়, জাভাস্ক্রিপ্টের যে কোড এটাকে অনেক সময় ফিল্টার দিয়ে রাখে বিভিন্ন রকমের, যে আমরা যে গতদিন বলছিলাম না চিট শিট দেখিয়ে, যে মাঝে মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা, এটা ফিল্টার করে দিতে পারে, স্ক্রিপ্ট শব্দটাকে ফিল্টার করে দিতে পারে। হ্যাঁ, বা আমি যে অ্যালার্ট ফাংশন রান করতে চাচ্ছি, দেখা গেলো এই অ্যালার্ট ফাংশনকে সে রান করতে দিচ্ছে না। তো এই যে ফিল্টার যে করছে, স্যানিটাইজেশন যে করছে, এটা বাইপাস করতে গেলে একটু জাভাস্ক্রিপ্টের আইডিয়া থাকলে বেটার। মানে ফ্রন্ট এন্ড যেটা, আমরা অ্যাপ্লিকেশনে যে পার্টটা দেখতে পাই এটাকে ফ্রন্ট এন্ড বলে, সে ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট জাতীয় বিভিন্ন ফ্রেমওয়ার্ক অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, একটু বেসিক আইডিয়া নিলে কি হবে, আর যখন ওই সিটিএফ যদি মনে করুন ট্রাই করলেন, বেসিক জাভাস্ক্রিপ্ট আইডিয়া সিটিএফ ট্রাই করলেন, তারপরও না পারলে সলিউশন দেখলেন, কিন্তু যখন সলিউশন দেখবেন তখন দেখবেন যে বুঝতে অনেক সহজ লাগছে। আর যদি একান্তই জাভাস্ক্রিপ্টের কোনো আইডিয়া না থাকে, তখন সলিউশন দেখেও কঠিন লাগবে একটু। আর যেহেতু অলরেডি প্রোগ্রামিং এর আপনাদের আমি ক্লাসে আলোচনা করেছি বেসিক আইডিয়া গুলো, মানে লুপ কিভাবে কাজ করছে, ফাংশন কিভাবে কাজ করছে, এগুলোর ধারণা আপনাদের আছে, তো জাভাস্ক্রিপ্ট ধরলে বুঝতে খুব বড় জোর 2 থেকে 3 দিন লাগবে ওর এই বিষয়গুলো বুঝে উঠতে। হ্যাঁ, স্যার আমার কাছে প্রশ্ন ছিল, হুম বলুন। মানে স্যার আমরা যে বাঘ পাবো সেই বাঘের কি নাম আছে না, মানে আলাদা আলাদা? হ্যাঁ ও, আর তাইলে স্যার আমরা যে সময় মানে রিপোর্ট করবো, তাইলে ওই বাঘের নাম মেনশন করে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ বুঝছি। আর আরেকটা যেমন এই যে প্রশ্ন। এক্সএসএস যখন পাচ্ছি, তো হ্যাঁ। নাম মেনশন করে দিব যে তোমার অমুক পেজে এক্সএসএস আছে, এক্সএসএস ইনজেকশন আছে, এভাবে ও। করে। ও। আর স্যার আরেকটা হচ্ছে, মানে
আমি যেন একটা সাইডে বাগ পাইলাম, মানে হ্যাকার ওয়ান এর ভিতরে একটা সাইটে কাজ করতেছিলাম, যেন একটা বাগ পাইছি। সেম বাগ আর একজনে আমার, আমি যেদিন দিছি জানো, আজকে 2 তারিখ, দিছে 1 তারিখ, মানে আমার একদিন আগে সেম বাগ রিপোর্ট করছে। এখন আমি যদি সেম বাগ পরের দিন রিপোর্ট করি, তাইতে কোনো ফিডব্যাক পাবো? হ্যাঁ, ওই যে আপনাদের বলেছিলাম ওদের পলিসি গুলো দেখতে। হ্যাঁ, পলিসির হ্যাঁ। ভিতরে দেখবেন এই এই প্রবলেমটা নিয়ে ওরা কয়েকজন বলে থাকে। এই প্রবলেমটাকে ওরা বলে থাকে ডুপ্লিকেট, মানে পরে দিচ্ছে, দ্যাট মিনস সেম বাগ আরেকজন পরে খুঁজে রিজলভ করার আগে আরেকজন খুঁজে পেয়েছে। তো ইনিশিয়ালি এটাকে ডুপ্লিকেট বিবেচনা করবে যে আপনি পরে দিচ্ছেন। কিন্তু কথা আছে, যদি এমন হয়, কারণ আগের জন কিভাবে রিপোর্ট করেছে উই ডোন্ট নো, ওটা তো হাইড, ওটা তো আর দেখা যাচ্ছে না বা জানাও যাচ্ছে না কেউ রিপোর্ট করেছে কিনা কোনো বাগ। জি স্যার। কিন্তু সেকেন্ড যে আপনি রিপোর্ট করছেন, ওই পলিসিতে কেউ এরকম ক্লজ দিয়ে দেয় যে যদি এমন হয় যে সেকেন্ড যে ব্যক্তিটা রিপোর্ট করেছে তার রিপোর্টটা আরো বেশি ডিটেইলড, প্লাস ইম্প্যাক্ট এবং স্টেপ, হ্যাঁ, মানে যেই ভাবে আপনি মনে করেন এক্সারসাইজ ইনজেকশন পেয়েছেন একটা পেলোড দিয়ে, যে স্টেপে স্টেপে কাজটা করেছেন, হ্যাঁ, যার রিপোর্টে এটা যত ডিটেইলড এবং স্টেপস গুলো সুন্দর করে বলা থাকবে, প্রুফ গুলো সুন্দরভাবে দেয়া থাকবে, যদি সে সেকেন্ডেও রিপোর্টটা দেয়, তখন কি হবে, আপনারটাকেই তারা আগে বিবেচনা করবে যে না, প্রথম জন হয়তো জাস্ট পেলোড বা শর্টকাটে রিপোর্ট দিয়ে ফেলেছে, দ্বিতীয় জন আরো সুন্দর করে বুঝিয়েছে বা অ্যাকচুয়াল উইকনেসটা কি, হ্যাঁ, অ্যাকচুয়াল ফাইন্ডিংসটা কি, এটা ঠিক মতো বুঝিয়েছে। ওকে। স্যার আমরা যে সময় জাম্পে স্যার, জাম্পে যে স্ক্যানিং করি, সেই সময় তো অনেক উইকনেস দেখায়। সেই উইকনেস যদি আমি রিপোর্ট হিসাবে কি সাবমিট করা যায়, মানে ওইগুলো কি রিপোর্ট না আরো? ওগুলো ওগুলো অবশ্যই বাগ, কিন্তু বাগ বাউন্টি যে প্ল্যাটফর্ম, এই জায়গাতে এই ধরনের বাগগুলোকে তারা অ্যাকসেপ্ট করতে চাইবে না। কারণ হলো, এমনিতে অটোমেটেড স্ক্যানার যে কাজ, তার মেকানিজমই হচ্ছে তার ভিতরে বিভিন্ন রুলস লিখে দেয়া যে এইটা হলে এই উইকনেস, সে জাস্ট ওটা বলে যাচ্ছে। কিন্তু আপনাদের মনে আছে হয়তো, গতদিনও আলোচনা বলছিলাম যে একটা বাগ যে পাচ্ছি, তার ইম্প্যাক্ট আসলে কি। তার যদি মানে এখন যেই, যার কাছে আমি রিপোর্ট করব বলছি যে তার তোমার সিকিউরিটি হেডার মিসিং, কিন্তু শুধু এই শব্দে তো তাকে কনভিন্স করা যাবে না। তাকে যদি আপনি ওই বাগটা দিয়ে বুঝিয়ে দিতে পারেন বা দেখিয়ে দিতে পারেন যে দেখো এই যে অটোমেটেড স্ক্যানার পেয়েছে হোক বা আপনি ম্যানুয়ালি পেয়েছে যাই হোক, কিন্তু এই যে বাগ, এটার একটা ইম্প্যাক্ট আছে, যেমন স্টোরড এক্সেসেস, তার একটা ইম্প্যাক্ট আছে, তোমার বিজনেসে একটা ক্ষতি হবে, এমনটা যখন দেখাতে পারবেন, শুধু সেইগুলো রিপোর্ট করা যাবে। তো সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ জাস্ট অটোমেটেড স্ক্যানারে দেখাচ্ছে আমি রিপোর্ট করে দিলাম, এগুলো তারা নেয় না, অ্যাকসেপ্ট করে না। ওকে। আর স্যার বুঝছি। এমনিতেও পেন টেস্ট প্রজেক্ট যেগুলো হয়, সেইখানেও যদি আপনার সময় থাকে পর্যাপ্ত, ক্রিটিক্যাল বাগ যেগুলো, ক্রিটিক্যাল ক্যাটাগরি যেগুলো হয়, হ্যাঁ, সেগুলোর ম্যানুয়ালি অবশ্যই টেস্ট করবেন। আর অটোমেটেড স্ক্যানারে যে ইস্যুগুলো বলছে, সেটাও আপনার রিপোর্টে উল্লেখ করে করে দিবেন। যদি একটু সময় থাকে, তাহলে অটোমেটেড স্ক্যানারের যে আউটপুট আসছে ওগুলোকেও ভেরিফাই করে ইম্প্যাক্ট বুঝিয়ে তারপরে রিপোর্টে দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার। ওকে। আর স্যার আমি মানে আপনি বলছিলেন 5টা অটোমেশন, মানে অটোমেটিক টুলস ওই কি করতে, আমি 2টা করছি, তার ভিতরে একটা মানে কাজ করছে আর একটা করে নাই। একটা যেটা করছে এটা হচ্ছে পিওনি এক্স এক্স, আর একটা যেটা করে না হচ্ছে ডাল ফক্স। আচ্ছা, আরো আরো কিন্তু কয়েকটা ট্রাই করবেন, জি স্যার। অসুবিধা নেই। কিন্তু এটা যেটা হলো, এই যে নিজে নিজে টুলস খুঁজে কিভাবে রান করতে হয়, এটা কিন্তু একটা প্র্যাকটিস হলো। তো এরপরে আপনি একা একা মনের খুশি মতো বিভিন্ন টুলস খুঁজে খুঁজে ট্রাই করতে পারবেন। জি ওকে। এই স্যার, মাইক। ডাল ফক্স এর ওই টুলসটা মনে হয় একটু
মানে মোটামুটি চেহারায় তো ভালো। আমি তো ইউজ করি নাই কোনো ওইটা স্যার, মানে অনেক ভাবে ট্রাই করছি, মানে ইউটিউব প্রায় 3 4 5 6টা ভিডিও দেখছি, ওগো মতোই করতেছি, কিন্তু আমার এই ইউরোর আসে বা অন্য অনেক মানে, আবার ওই ডালফক্স এর গিটহাবের মানে নিচে যে set কি থাকে, মানে এটার পর এটা করতে হবে, সেগুলো করে দেখছি, কিন্তু ইরর আসে আমার। হতে পারে, কারণ টুলস গুলোর বিভিন্ন ডিপেন্ডেন্সি থাকে। বেশিরভাগই দেখা যায় পাইথনে লেখে, পাইথনের কিছু লাইব্রেরি তার দরকার পড়ে, আবার ওই ভার্সনের ইস্যু হয়। এরকম কিছু মিস ম্যাচের কারণে প্রবলেম দেখা দেয়, যে যেহেতু রান করছে না, বা ইউটিউবে যে ভিডিও বানিয়েছে তার ওখানে রান হচ্ছে, আপনার এখানে কিছু ডিপেন্ডেন্সি ইস্যুর জন্য রান হচ্ছে না। চেষ্টা করে দেখুন কোনো ইরর মেসেজ যদি দেখায় সেটা জি সলভ স্যার। করার। আর যদি না হয়, আপনি আদার্স আরো তো টুলস আছে, সেগুলো ট্রাই করে দেখুন। জি স্যার। আর স্যার লাস্ট প্রশ্ন হয়েছে, মানে আমরা তো সিস্টেম হ্যাকিং এর ওইটাও দেখছি এবং পরীক্ষাও দিছি, মানে সিস্টেম হ্যাকিং হ্যাকিং এর ওইটা হচ্ছে আপনি স্ক্যানিং দিতেছেন, তারপর ওই স্ক্যানিং এর মাধ্যমে মেটাস্প্লয়েট এর মাধ্যমে সিস্টেম অ্যাক্সেস নিতেছেন। এখন আমরাও তো এই ওয়েব হ্যাকিং এর এইটাতে সিস্টেম মানে কি স্ক্যান দিতেছি, তারপর অনেক কিছু পাইতেছি। এখন কি মানে সামনে কি মানে ওই রকমই কি করাবেন, মানে অ্যাক্সেস নেওয়ার কিটা? আচ্ছা, এই ওয়েব অ্যাপ্লিকেশনের, এই জন্য আমি প্রথম দিনে বলেছিলাম যে সিস্টেম হ্যাকিং এর যে কনসেপ্ট বা মেকানিজম ওয়েবের কিন্তু সেরকমটা না। এই যে মনে করুন এক্সএসএস, এটা দিয়েও কিন্তু আমি অ্যাটাক করছি। সিস্টেম হ্যাকিং এ যেরকম আমি একটা উইকনেস পেয়েছি, অ্যাটাক করে আমি সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, জি কিন্তু স্যার। এক্সএসএস এ অ্যাটাক করলে সিস্টেমের অ্যাক্সেস আসে না, যে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন যে ভিজিট করছে সে আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, মানে অ্যাপ্লিকেশনের একটু ভিন্ন কনসেপ্ট, মানে জায়গায় সরাসরি আমি হয়তো সিস্টেম অ্যাক্সেস পাবো না। যেমন আরেকটা উইকনেস আছে এসকিউএল ইনজেকশন। নর্মালি এটা দিয়ে যেটা হয়, যদি সাকসেসফুলি এসকিউএল ইনজেকশন করা যায়, তার ডাটাবেস থেকে আমি তথ্য দেখতে পাবো। কিছু কিছু সিনারিওতে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে সিস্টেম অ্যাক্সেস করা যেতে পারে। ওকে, এখানেও আমরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক করছি, কিন্তু আউটকাম যেটা হচ্ছে এটা ভ্যারি করছে, মানে এটা ওই সিস্টেম হ্যাকিং ওই কনসেপ্টের মতো সরাসরি সার্ভারের অ্যাক্সেস এনে দিচ্ছে না। ওকে, একটু এই জায়গার মেকানিজমটা ভিন্ন, আচ্ছা। কনসেপ্টটা একটু ভিন্ন। জি স্যার। ওকে, তবে রিয়েল লাইফে গেলে যেটা হচ্ছে বিষয়, যে ওয়েব অ্যাপ্লিকেশন এবং সিস্টেম একটা আরেকটার সাথে রিলেটেড। কখনো কখনো দেখা গেলো যে আমি অ্যাপ্লিকেশনে কোনো দুর্বলতাই পাচ্ছি না, অ্যাটাক করবো কি দিয়ে। সাপোজ ওখানে এক্সেসএস এসকিউএল ইনজেকশন কিছুই কাজ করে না, খুব ভালো ফিল্টার দেয়, কিন্তু তাদের সার্ভার, তাদের কম্পিউটার, ওইখানে মনে করে অ্যাটাক করে আমি অ্যাক্সেস নিয়ে ফেলতে পারছি, ওখানে একটা এক্সপ্লয়েট আছে। কি হলো, সিস্টেমের কনসেপ্ট ব্যবহার করে সার্ভারে ঢুকলাম, সার্ভারে ঢুকে মানে এবার ইন্টারনাল অ্যাটাক শুরু করলাম। ওকে, ভাইস ভার্সা এরকম হতে পারে, একটা কনসেপ্ট আরেকটা জায়গায় লেগে যেতে পারে। সাপোজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওদের সার্ভারে ওএস ভার্সন কি সেটা খুঁজে বের করে ফেললাম, এরপরে ওই রিলেটেড এক্সপ্লয়েট খুঁজে রান করলাম, এমনটা হতে পারে। ওকে, জি স্যার। আছে বোঝানোর জন্য আমি আবারও বলি যে আপনাদের দুইটা আলাদা আলাদা করে দেখাচ্ছি, যে একটা সিস্টেম একটা ওয়েব। রিয়েল লাইফে অ্যাটাকের সময় দুইটা কনসেপ্ট একসাথে ইমপ্লিমেন্ট হবে। জি স্যার। ওকে। ধন্যবাদ স্যার। ওকে। স্যার হ্যালো আমি স্যার। চ্যাট পিকচার দিচ্ছি যদি। হ্যাঁ বলুন, পিকচার দেখেছি একটু। স্যার এটা হচ্ছে আমি পড়ে বুঝতে পারতেছি না কি করবো, এটা যদি একটু টাচ দিতে আচ্ছা দাঁড়া, কমপ্লিট। দাঁড়া একটু জুম করে নিই, চশমা পরি তো খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, এটা এমএস অ্যাবভ শোজ pass to a JavaScript function and output to the page। অর্থাৎ কোনো ইউজার যদি কোনো ইনফরমেশন দেয়, যাই ইনপুট দিবে, কি হবে, হোয়াট ইজ ইউর নেম, যা ইনপুট দিবে একটা জাভাস্ক্রিপ্ট অথবা এইচটিএমএল ফিল্ড আগে নিচ্ছে, নিয়ে
সেটাই আউটপুট আকারে দিচ্ছে। তো কি হচ্ছে, আহ, আমরা এর ভিতরে দিস মিনস, দেখুন লেখা যে ইউ ক্যান অ্যাড ইউর ওন এইচটিএমএল। এই যদি অবস্থা হয় যে আমি এখানে যা দিচ্ছি, হোয়াটস ইউর নেম লেখার জায়গায় যা লিখবো, এই নামটাই আমাকে আউটপুটে ওয়েলকাম স্পেস দিয়ে ওই নাম দিয়ে দেখাচ্ছে। তো ওই জায়গায় আমি নামের বদলে জাভা স্ক্রিপ্টের, সরি এক্সএসএস এর একটা পেলোড দিয়ে দিতে পারি। ওকে, এবং নিচের অংশে বলছে দ্য জেনারেল রুল ইজ নেভার টু ট্রাস্ট ইউজার ইনপুট। অ্যাপ্লিকেশন যারা ডেভেলপ করবেন বা সাজেস্ট করবেন ক্লায়েন্টকে সিকিউরিটির জন্য, সবসময় এমনভাবে বলতে, অ্যাপ্লিকেশন বানাতে হবে যে কোনো অবস্থাতে ইউজারের ইনপুটকে ভরসা করা যাবে না। সে সবসময় ভালো ইনপুট দিবে, সে কখনো ম্যালিশিয়াস উলট পালট ইনপুট দিবে না, এরকম কখনো অ্যাজাম্পশন করা যাবে না। সবসময় এইটাই চিন্তায় রাখতে হবে যে আমি এখানে একটা লগ ইন ফর্ম বানাচ্ছি, একটা সার্চ বার বানাচ্ছি, বা যেটাই বানাচ্ছি অ্যাপ্লিকেশনে, ইউজার এখানে উলট পালট ডাটা দিবেই। এবং আমি সর্বোচ্চ রকমের ডিফেন্স মেকানিজম রাখবো যে যত রকম উলটপালট ডাটাই দিক, সেটা এক্সিকিউট হবে না, সেটাকে কোনো ম্যালিশিয়াস ইন্টেনশনে ব্যবহার করা যাবে না। ওকে, যে বলছে দ্য ওয়েবসাইট ডেভেলপার শুড স্যানিটাইজ এভরিথিং দ্য ইউজার এন্টার্স বিফোর ইউজিং ইট ইন দ্য জাভাস্ক্রিপ্ট ফাংশন। ইউজার যাই দিক সেটাকে আগে ঠিক মতো স্যানিটাইজ করে তারপরে যেন জাভাস্ক্রিপ্ট ফাংশনে ব্যবহার করে ডেভেলপার। হ্যাঁ, এই কনসেপ্টটা বলছে। ওকে, পরের স্ক্রিনশটে ওই প্রসেসটা দেখাচ্ছে যে আমরা যে ফর্মের ইনপুটটা দিচ্ছি, এটা এসে এই যে স্ক্রিপ্টটা, এটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টে আমাদের ডাটাটা বসছে, গেট এলিমেন্ট বাই আইডি, ওর ভিতরে যে নেম লেখা, হ্যাঁ, যে ফাংশনের সেকেন্ড লাইন, ফাংশন সে হাই কনস্ট্যান্ট নেম নামের একটা ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট রাখছে, সেইখানে আমাদের নেমটা এসে বসছে। এবং সেই নেমটাই সরাসরি, মানে যা ইউজার যা ইনপুট দিচ্ছে সরাসরি নেমের ভিতরে চলে আসছে। ওকে, কারণ আমি শেয়ার করে দেখাই, দেখা যাচ্ছে ছবিটা, মাউস দেখা যাচ্ছে, মাউস নড়ছে। আচ্ছা, এই যে ইউজার যে ইনপুটটা দিল, সেটা সরাসরি এই যে ফাংশন, তার এই যে নাম এইখানে এসে বসে যাচ্ছে। আপনাদের সেই পিএইচপির প্রোগ্রামিং এ একটা কনসেপ্ট এরকম করেছিলাম না, ফর্ম হ্যান্ডলিং এ, যে আমি লগ ইনে যে যেই ডাটাই দিচ্ছি সরাসরি সেটা একটা ভ্যারিয়েবলের ভিতরে বসে যাচ্ছে, কোনো চেক করছি না, সেখানে নামই লিখছে না, অন্য কিছু লিখে দিচ্ছে। প্রবলেমটা এইখানে। হুম। এবং এই যে নামটা যে লিখছে এখানে যে বসছে, পরের লাইনে কি করছে, ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজ দেখে ওয়েলকাম প্লাস দিয়ে এই যে নাম ভেরিয়েবল, এই যে নামটা যে এখানে যে নামটা বসছে সেটাই এখানে সরাসরি পেস্ট করে দিয়ে ওয়েবে আউটপুট দেখাচ্ছে। ইনপুট নেওয়ার সময়ও কোনো সে চেক করছে না যে নাম বসছে না অন্য কিছু বসছে, আউটপুট দেওয়ার সময় চেক করছে না যে নাম এইখানে ওয়েলকাম প্লাস দিয়ে আমি নাম লিখছি না অন্য কিছু লিখছি, স্পেসিফিক করে কোনো শব্দ লিখছি না, নাকি কোনো জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউট করছি। কোনো ইনপুটই এখানে স্যানিটাইজ করছে না, এজন্যই এটা একটা ইস্যু। ওকে, বোঝা গিয়েছে না আরো কনফিউশন আছে? জি স্যার। বাকিদের লেখাপড়ার কি অবস্থা? আপনাদের ব্যাচ কি 242 এক না? জি স্যার।
এটা দেখি এখানে অন্য 3D MX ব্যাচের 242 একের ফাইল দিয়ে রেখেছে। আমি একটু শিখনে নক দিই, হ্যাঁ, যে অন্য কোনো ফাইল আছে, অ্যাটেন্ডেন্স নিতে পারছি না। না, আমি কিছু বলছিলাম না, এই শিখনে মেসেজ দিলাম যে অন্য ব্যাচের ফাইল রয়ে গেছে এখানে, আমাদেরটা নেই। ওকে, তো আমরা আজকের আলোচনায় যাই। গতদিন এক্সএসএস এর আলোচনা করেছি, ওকে। আজকে আরেকটা উইকনেস নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে অথেন্টিকেশন। এবং এর সাথে রিলেটেড বা সাব কনসেপ্ট হিসেবে আরেকটা বাগ আছে, আইডর। এই দুইটা বাগের কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো। অথেন্টিকেশন জিনিসটা কি? অথেন্টিকেশন আর অথরাইজেশন দুইটা শব্দের ভিন্নতা আছে। অথেন্টিকেশন বলতে বোঝাচ্ছে যে আমি এক সাপোজ একটা বিল্ডিং এ ঢুকতে যাচ্ছেন, মেইন গেটে আপনাকে আটকে দিচ্ছে যে আপনার আইডি কার্ড আছে কিনা, তাই না? স্কুলে ঢুকতে গেলে আপনার আইডি কার্ড যদি না থাকে স্কুলে ঢুকতে দিবে না। ওটা হচ্ছে অথেন্টিকেশন। তো অবশ্যই অবভিয়াসলি এটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটা পার্ট। এই অথেন্টিকেশনের জায়গায় যদি কোনো দুর্বলতা বের করা যায়, কোনো আক্রমণ করা যায়, তো সেটা ইম্প্যাক্টফুল, সেটা ক্রিটিক্যাল হতে পারে, তাই না? কারণ একটা বিল্ডিং এ যে কেউ ঢুকতে পারছে একটা অ্যাপ্লিকেশনে লগ ইন ছাড়াই বা ইউজার নেম পাসওয়ার্ড জানা ছাড়াই ঢোকা যাচ্ছে, তাই না? তখন সেটা একটা অবভিয়াসলি বিগ প্রবলেম, বিগ ইস্যু। অথরাইজেশনও আরেকটা ইস্যু। অথরাইজেশনের কনসেপ্ট হচ্ছে অথেন্টিকেশন থেকে আলাদা। অথেন্টিকেশন মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওই পার্সন কিনা তার প্রমাণ। আমি হয়তো আইডি কার্ড দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি বিল্ডিং এ ঢুকলাম। বিল্ডিং এ ঢোকার পরে, স্কুলের বিল্ডিং এ মনে করেন ঢুকলাম, এখন স্কুলে ঢোকার পরে আমি হেডমাস্টারের রুমে যেতে পারবো কিনা, আমি স্কুলের কি বলে যে টাকা পয়সা যেই রুমে থাকে সেইখানে ঢুকতে পারবো কিনা, তাই না? এই অ্যাক্সেস আমার আছে কিনা, এখতিয়ার আমার আছে কিনা, বাংলা যেটা বলে এখতিয়ার, সেটা হচ্ছে অথরাইজেশনের কনসেপ্ট। অথেন্টিকেশন আর অথরাইজেশন আলাদা, দুই জায়গাতেই উইকনেস হতে পারে। তো অথেন্টিকেশন নিয়ে আমরা আলোচনা করব যে আমি কিভাবে এই জায়গায় কিছু দুর্বলতার চিন্তা করতে পারি। ওকে, তো কেন অথেন্টিকেশন বা আইডর রিলেটেড উইকনেস নিয়ে জানা দরকার? কারণ এটা খুব ক্রিটিক্যাল বা সেন্সিটিভ একটা ফাংশন।
ফাংশনালিটি সেন্সিটিভ। ওকে, তো আজকের আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা কি কি জানবো। ফার্স্টে অথেন্টিকেশন বাইপাসের জন্য ব্রুট ফোর্স অ্যাটাক নিয়ে জানবো, এই রিলেটেড কথা বলবো। এরপর এই জায়গায় অথেন্টিকেশনের কিছু মিসকনফিগারেশন হতে পারে, মানুষ করে রাখতে পারে, সেই রিলেটেড কিছু কথা বলবো। এরপর আইডর যে বাগটা আছে, হুম, এটার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এবং তারপরে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, আমরা বাগ বাউন্টির রিপোর্ট পড়ব। হ্যাঁ, বেশ কয়েকটা খুঁজে আমি বের করে রেখেছি, এগুলো আজকে আমরা দেখবো ক্লাসে। আরো আরো কতগুলো আমরা ওপেন করে পড়বো, কারণ এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল সে যে বাগ টেস্ট করেছে, কিভাবে উইকনেস পেয়েছে, কি রিকোয়েস্ট, মানে অ্যাকচুয়াল টিউটোরিয়াল মতোই, অ্যাকচুয়াল বাগ খুঁজে পাওয়ার টিউটোরিয়াল। ওকে, সেই আলোচনা আমরা দেখব, যাতে রিয়েল বাগ হান্টিং এর যে এক্সপেরিয়েন্স সেটা আমাদের হয়। ওকে, তো বাগ বাউন্টি রিপোর্ট নিয়ে আমরা জানবো, দেখবো। তোমরা এই ব্রুট ফোর্স অ্যাটাকে যাই, এই অ্যাটাকের আলোচনা স্টার্ট করি। এবং এই অ্যাটাকের আলোচনায় আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে আমাদের অত্যন্ত পরিচিত বার্ব সুইট। ওকে, আচ্ছা, এবার লিনাক্স মেশিনটা রান করে এরপর স্ক্রিন শেয়ার দিচ্ছি। বার্ব সুইট রান করতে কারো কোনো প্রবলেম আছে কি, কোনো ইস্যু হয়ে ফেস করেছেন বার্ব সুইট ব্যবহার করা নিয়ে? ওকে, আমার বার্ব সুইট অন হয়ে গিয়েছে, আমি প্রক্সি ট্যাবে যাই। বার্ব সুইট দিয়ে আমরা ব্রুট ফোর্সটা দেখব। ওকে, কিভাবে করে। গতদিন একটু আইডিয়া দিয়েছিলাম ইন্ট্রুডার দিয়ে, মূলত ইন্ট্রুডারটা দিয়ে আমরা এই কাজ করতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে বার্ব সুইটের এই যে ইন্ট্রুডার, ও মাল্টিপারপাস একটা জিনিস। ওদের শুধু পাসওয়ার্ড অ্যাটাকই যে করা যায় তা কিন্তু না, আরো বিভিন্ন রকমের অ্যাটাক করা যায়। এবং অনেক ইউজ কেস থাকার কারণে জিনিসটা খুব ইন্টারেস্টিং। ওকে, তো আমরা কতগুলো এক্সাম্পল দেখি, জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, তো তারপরে আমরা একটা টেস্টিং সাইটে যাই। আচ্ছা, তো আমি একটা অ্যাপ্লিকেশন পেলাম, তার অথেন্টিকেশন চাচ্ছে আমার কাছে, যে আমি আমার প্রোফাইলে ঢুকতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড জানতে চাচ্ছে। তো সিম্পলি আমরা সিস্টেম হ্যাকিং এর ক্লাসে ওই পাসওয়ার্ড অ্যাটাক নিয়ে আলোচনা করেছি, দেখেছি।
কি হচ্ছে, আমি অবভিয়াসলি ব্রুট ফোর্স যদি করতে যাই, আমাদের কাছে পাসওয়ার্ড লিস্ট আছে ব্রুট ফোর্সের। কনসেপ্টই হচ্ছে আমি নাম জানি না অথবা পাসওয়ার্ড জানি না, আমার কাছে আগে থেকে একটা বড় লিস্ট থাকবে, সেই লিস্ট ধরে ধরে আমি পাসওয়ার্ড ট্রাই করতে থাকবো, বা ইউজার নেম ট্রাই করতে থাকবো। ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড পেলে আমি লগ ইন করতে পারবো। ওকে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশনে, এবং এখানে আরেকটা বিষয় কনসিডারেশনের আছে, সিস্টেমের পাসওয়ার্ড অ্যাটাক ক্লাসেও বলেছিলাম যে এখানে হতে পারে যে ব্রুট ফোর্স জাতীয় অ্যাক্টিভিটি করলে এটা সাইটের জন্য ডস অ্যাটাকের মতো হয়ে যেতে পারে। তো আদৌ এই টাইপের অথেন্টিকেশন টেস্ট করব কিনা, এটা নিয়ে আমাদের ক্লায়েন্টের সাথে জিজ্ঞাসা করার দরকার আছে। ওকে। বাগ হান্টিং এর ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট কি করে বলেই দেয় যে ব্রুট ফোর্স অ্যাটাক দেওয়া যাবে না। কেউ কেউ আবার ডেডিকেটেড অ্যাকাউন্ট দিয়ে দেয় যে আমরাই তোমাকে একটা টেস্টিং অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে লগ ইন করে তুমি তারপর আমাদের সাইটে কাজ করো। ওকে, তো এটা একটা ভেরিয়েবল এখানে আছে। কেউ কেউ অনুমতি দিবে, কেউ একদমই অনুমতি দিবে না, কেউ একটা লেভেল পর্যন্ত অনুমতি দিবে। তো এটা জিজ্ঞাসা করে কথা বলে ক্ল্যারিফাই করে নিতে হবে যে আমি কার কাজ করছি, কতটুকু অ্যাটাক দিতে পারবো। ওকে। আচ্ছা, তো বার্ব সুইট দিয়ে এই অ্যাটাকটা, এইখানে অ্যাটাকটা কিভাবে সম্ভব? সিম্পলি আমরা রিকোয়েস্টারে কি করব, আগে ইন্টারসেপ্ট দিয়ে ক্যাচ করব, একটা পাসওয়ার্ড দিলাম আর আমার ইন্টারসেপ্ট অন রাখলাম। ওকে, দিলাম লগ ইনে ক্লিক, ধরা পড়লো এখানে। আপনাদের মনে আছে এর আগের দিন দেখাচ্ছিলাম যে এখানে রাইট বাটন যদি ক্লিক করি আরো কয়েকটা টুলস সে আমি এই ডাটাটাকে ফরওয়ার্ড করতে পারি, চাইলে রিপিটারে নিতে পারি। রিপিটারের কাজ কি ছিল, যে আমি এখানে রিকোয়েস্ট পাঠাবো, ডান দিকে আমি রেসপন্স দেখতে পারবো। ওকে, তো আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ইন্ট্রুডারে পাঠালাম, ইন্ট্রুডারে আসলো, আর প্রক্সি থেকে ওকে ফরওয়ার্ড করে দেই। প্রক্সি ইন্টারসেপ্ট অন থাকলেও চলে, না থাকলেও চলে, নো প্রবলেম। আমি ইন্ট্রুডারে আসি। এই ইন্ট্রুডার জিনিসটার মূল মেকানিজম কল্পনা করতে পারেন AK-47 বন্দুকের মতো, তাই না? আপনারা কম বেশি এই বন্দুকের সাথে সবাই পরিচিত, দেখেছেন এই গণবিপ্লব যখন হলো সেনাবাহিনী পুলিশ এদের হাতে বিভিন্ন রকমের বন্দুক আপনারা দেখেছেন, তাই না? তো ইন্ট্রুডারের মেকানিজমটা হচ্ছে, আম, বন্দুকে যেরকম একটা নিশানা ঠিক করে দিতে হয় যে এই বরাবরই গুলি করবে, ইন্ট্রুডারে এরকম আমরা নিশানা ঠিক করে দিতে পারি। ইনিশিয়ালি সে দুইটা নিশানা অটো সিলেক্ট করে নিয়েছে, আমি যদি ক্লিয়ার দিই সব ক্লিয়ার হয়ে গেল। আমি চাচ্ছি এই পাসওয়ার্ডের যে ফিল্ড যেটা, এইখানে আক্রমণ করতে, অন্য কোনো জায়গায় না। এটা হাইলাইট করে অ্যাড দিলে কি হবে, আমার বন্দুকের নিশানা ঠিক হয়ে গেছে, যে এইখানে আমি আমার ভ্যালুগুলো, বন্দুক কি করে গুলি পাস করতে থাকে, আর এখানে তো গুলি না, আমরা পাসওয়ার্ড সেন্ড করতে থাকবো। তো পাসওয়ার্ডের ফিল্ড সিলেক্ট করলাম, অ্যাটাক টাইপ এখানে দেখুন স্নাইপার দেয়া। স্নাইপার বন্দুকের সাথেও আপনারা কেউ কেউ হয়তো পরিচিত থাকবেন, যারা একটু মাঝে মাঝে গেমস টেমস খেলেন, তারাও জানেন ফ্রি ফায়ার পাবজি বা এই জায়গাগুলোতে স্নাইপার বন্দুক দেখেছেন যে কি হয়, খুব দূর থেকে গুলি করতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যতে আঘাত করতে পারে খুব চমৎকার করে স্নাইপার বন্দুকগুলো। এখানে অ্যাটাক টাইপে বলে দিলাম স্নাইপার। নিচে আরো কিছু আছে যেমন ক্লাস্টার বোম বা পিচ ফর, ওরা বেটার হচ্ছে যদি মাল্টিপল পজিশনে আমি অ্যাটাক করতে চাই তখন বেটার। তবে এর আগেও আমরা সিস্টেম হ্যাকিং এ পাসওয়ার্ডের অ্যাটাক কনসেপ্টেও বলেছিলাম যে মাল্টিপল ফিল্ডে আমরা অ্যাটাক করতে যাব না। হুম,
তাতে করে আমাদের অনেক বেশি কম্বিনেশন তৈরি হবে, পারমুটেশন হবে, ওর সময় লেগে যাবে অনেক বেশি। তার দরকার নেই। পাসওয়ার্ড অ্যাটাকের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ফিল্ডে অ্যাটাক দেব, ওটা আমাদের জন্য বেটার অ্যাপ্রোচ। এফিশিয়েন্টলি এই কাজটা তখন করা যায় বা করা যাবে। তো আমি সিলেক্ট করলাম অ্যাটাক টাইপ এবং কোথায় আক্রমণ করব। পেলোড সেকশনে গিয়ে আমাকে এখানে এইদার পাসওয়ার্ডের ফাইল বলে দিতে হবে, অথবা পাসওয়ার্ড কপি করে এনে পেস্ট করতে পারি আমরা। এর আগেও আমরা সেক লিস্টে গিয়েছি, তাই না? আমরা আবার সেক লিস্টে যাই, সেখান থেকে পাসওয়ার্ড কপি করে নিয়ে আসবো। সেক লিস্ট, এইদার যদি আমাদের সেক লিস্ট ডাউনলোড থাকে, হ্যাঁ ডাউনলোড থাকলে তার ফাইলটা দেখিয়ে দিব, অথবা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি যে 500, 500 না, বেস্ট 110 নেই, হ্যাঁ। কারণ 500 রান দিলে আমাদের অনেক সময় লেগে যাবে। অল্প কয়েকটা পাসওয়ার্ড দিয়ে ক্লাসে ডেমোটা বোঝাই। এই যে এখান থেকে এটারও কপি করে নিয়ে পেস্ট করতে পারি। কন্ট্রোল দিয়ে কপি করলাম সবগুলোকে, আর বার সুইটে এসে যে পেস্ট ক্লিক করলে সবগুলো পেস্ট হয়ে গেল, 110টা পাসওয়ার্ড। পজিশন সিলেক্ট করেছি, কিভাবে গুলি করব সেটা সিলেক্ট করেছি, আর গুলিটা লোড করে দিলাম ম্যাগাজিনে। ওকে, এই যে অ্যাটাক শুরু করলাম, যেহেতু কমিউনিটি এডিশন ব্যবহার করতে এটা একটু স্লো হবে, এই পপ আপ দিচ্ছে দিক, নো প্রবলেম। আমাদের অ্যাটাকটা শুরু হয়ে গিয়েছে পাসওয়ার্ডের। খেয়াল করুন এখন পাসওয়ার্ড কোনটা ভ্যালিড হচ্ছে কি হচ্ছে না বুঝবো কি করে। বোঝার উপায় হচ্ছে এইদার স্ট্যাটাস কোডের কোনো চেঞ্জ এসেছে কিনা। হ্যাঁ, এখানে দেখাচ্ছে সব 200, এটা দেখাচ্ছে 302। এই দুইটা বা এই ধরনের পাসওয়ার্ডের একরকম স্ট্যাটাস কোড, এইটার আরেক রকম স্ট্যাটাস কোড, কিছু একটা হয়েছে। সেটাতেও যাচ্ছি কিভাবে বুঝবো। একটা এইদার স্ট্যাটাস কোডের কোনো চেঞ্জ এসেছে কিনা, আবার একটা হচ্ছে লেংথ। এটা কোনোটা 253 লেংথ, আবার যদি ক্লিক করি বড় থেকে ছোট দেখা যায় কোনোটা 386 লেংথ। তো এটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে এটা, এটা আমরা দেখার চেষ্টা করতে পারি। আচ্ছা, আমি এই যে 200 যেটা এসেছে, হুম, এটা কি ক্লিক করলে নিচে আমার রিকোয়েস্ট, এই যে এই রিকোয়েস্টটা গিয়েছে, পাসওয়ার্ডের জায়গায় 1 থেকে 6 গিয়েছে, রেসপন্স কি এসেছে এটাও দেখাচ্ছে নিচে। তো রেসপন্স চাইলে আমি এইখানেও রেন্ডার করতে পারি, দেখাবে যে অ্যাপ্লিকেশনটা কি করছে, যে ওর মাইএসকিউএল কানেকশন রিফিউজ করে দিচ্ছে, ওয়েবসাইট ইজ আউট অফ অর্ডার। এখানে যাই যে ওয়েবসাইট ইজ আউট অফ অর্ডার লেখাটা দেখাচ্ছে, খুব সম্ভবত যে আমি মানে অ্যাট এ টাইম অনেকগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওর ডাটাবেজে রিকোয়েস্টটা হ্যান্ডেল করতে পারছে না। ওকে, এটাও একটা এক ধরনের দুর্বলতা বিবেচনা করতে পারি, যে তাদের ইন্টারনাল ডাটাবেস কোথায় তার প্রোগ্রামিং ফাইল টাইল রয়েছে এগুলোও এখানে কিন্তু রিভিল হয়ে যাচ্ছে। আর সে যে মাই এসকিউএল ব্যবহার করছে সেই তথ্য রিভিল হয়েছে, সে যে পিএইচপি দিয়ে কোড করা অ্যাপ্লিকেশন সেই তথ্য রিভিল হয়েছে, আর ইন্টারনাল কিছু তথ্য রিভিল হয়েছে। এটা দিয়ে হয়তো আমি এখনই কোনো অ্যাটাক করতে পারছি না, কিন্তু ফার্দার কোনো অ্যাটাকে এটা ব্যবহার করতে পারি। আমি যেহেতু জেনে ফেললাম ও পিএইচপি দিয়ে কোড করা, অ্যাটাকার কিভাবে চিন্তা করবে যে পিএইচপি দিয়ে কোড করা, আমি পিএইচপি রিলেটেড অন্যান্য অ্যাটাক টেকনিক এখানে চেষ্টা করব। এখানে পাইথনের কোড তো এক্সিকিউট হবে না পিএইচপির ভিতরে, হ্যাঁ, তো আমি এখানে তো পাইথন রিলেটেড অ্যাটাকের চিন্তা কিন্তু তখন করব না। ওকে, ইনফরমেশনটা এইভাবে ইউটিলাইজ হবে, এভাবে কাজ করবে। আচ্ছা, আর যেগুলো 302 আসলো সেখানে যদি যাই, রেসপন্স দেখাচ্ছি ইউ মাস্ট লগ ইন, রেন্ডারে গেলে দেখাচ্ছে ইউ মাস্ট লগ ইন, অর্থাৎ আমাদের এখানে এই পাসওয়ার্ডটা সঠিক না, এজন্য
ইউ মাস্ট লগ ইন সেকশনে পাঠিয়ে দিচ্ছে। ওকে, স্ট্যাটাস বা লেংথে আর কোনোটার কি কোনো চেঞ্জ এসেছে? না, সবগুলো প্রায় সেম প্যাটার্নই দেখা যাচ্ছে, কোনোটা 253 আর কোনোটা 386। ওকে। এবং এটা হওয়ার রিজন হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন, এখানে অ্যাকচুয়াল পাসওয়ার্ড হচ্ছে আসলে টেস্ট। তো আমি যেই লিস্ট এখানে দিয়েছি ইন্ট্রুডারে পাসওয়ার্ড, এখানে কোথাও আসলে ও এসেছে, সরি আমার বাই মিস্টেক, আমি খেয়াল করিনি। এই যে এইটার লেন্থ যে 6165, এটার লেন্থ সবচেয়ে বড়, স্ট্যাটাস কোড 200, সাইজ সবচেয়ে বেশি এসেছে এইটার। এবং এর কোনটা, যখন আমি ইউজার নেম টেস্ট দিয়েছি, পাসওয়ার্ড টেস্ট দিয়েছি, এটা সাকসেসফুলি সে লগ ইন করতে পেরেছে। রেন্ডার যদি করি, এই যে দেখাচ্ছে সাকসেসফুল লগ ইন করে ওয়েবের পেজটা এমন। ওকে। তো ব্রুট ফোর্স করতে গেলে আমরা সাকসেসফুল হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে স্ট্যাটাস বা লেন্থ গুলোর চেক করা যাচ্ছে। আমি ডিসকার্ড করে দিই। এখন এই যে ইন্ট্রুডার, এটার আরেকটা বিষয় বোঝানো দরকার আছে। বার্ব সুইট জিনিসটা, টুলসটা অনেক শক্তিশালী। হুম, কিছু মানুষ এখনো আছে সেই ডাইনোসর আমলের কিছু টুলস ব্যবহার করে, যেমন হ্যাকবার। সেটা তখন আমরা ছোট ছিলাম তখন ব্যবহার করতাম এই টুলস। তো সেই প্রাগৈতিহাসিক টুলস ব্যবহার করে। এবং কিছু ইনস্টিটিউট আছে তারা কোর্স জুড়ে খালি ওই হ্যাকবার টুলসই দেখায়। এবং দাবি করতে থাকে বিশাল কি জানি একটা দেখিয়ে দেখিয়ে ফেলছে। তো হ্যাকবার বা এই জাতীয় পুরোনো টুলস গুলো আসলে আহামরি কিছুই আপনাকে সাপোর্ট দেয় না। একবারে কি হয়, কিছু পেলোড আগে থেকে লেখা রয়েছে, নাথিং এলস, আর কিচ্ছু না। হুম, কিন্তু বার্ব সুইট ওই সকল টুলসের থেকে হাজার গুণ ভালো এবং শক্তিশালী। ওর মাল্টিপল ফাংশনালিটি আছে, একটা টুলস নিজেই ব্রাউজার দিচ্ছে। হ্যাঁ, সে বসে বসে আমাদের ডাটাগুলো চেক করার ক্যাপাসিটি দিচ্ছে। চাইলে আমি পাশাপাশি ডাটাগুলো রেখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি এই রিকোয়েস্ট দিলে ঠিক কি ধরনের রিপ্লাই আসে। বারবার ব্রাউজার ওপেন করার কোনো দরকার নেই, ডিকোড করতে পারছি, কম্পেয়ার করতে পারছি, অনেক এটা হতে পারে। এই যে ইন্ট্রুডার, এটা আরেক লেভেলের সুবিধা এনে দেয়। ওরে দিয়ে তো দেখালাম পাসওয়ার্ড অ্যাটাক, কিন্তু তার মানে কি এই যে ইন্ট্রুডার দিয়ে শুধু পাসওয়ার্ড অ্যাটাকই দেয়া যায়? তা কিন্তু না। ইন্ট্রুডারটা দিয়ে মাল্টি পারপাস কাজকর্ম করা সম্ভব। এটা কেমন, যে আমরা এর আগে ডিরেক্টরি ব্রুট ফোর্স করার টুলস দেখেছিলাম না ক্লাসে, ওয়েবের এনুমারেশনে? এই যে বার্ব সুইটে যে ইন্ট্রুডার, এটা আমি যে কোনো জায়গায়, ওর মেকানিজমই হচ্ছে যেখানে টার্গেট সিলেক্ট করে দিব সেইখানে সে আক্রমণ করবে। পেলোড যেটা বলে দিব, মনে করুন পেলোডে যে পাসওয়ার্ড বলে দিয়েছি, সেইখানে 111 লেখা, সে এনে এই 111 লেখাটাকে এই অংশে বসাবে। ওকে, সে আর কিছু চেক করবে না, এটা কি পাসওয়ার্ডে অ্যাটাক করছে, না সাবডোমেইনে অ্যাটাক করছে, না ডিরেক্টরি নামে অ্যাটাক করছে, এগুলো কিন্তু সে চেক করতে যাবে না। যেখানে বলে দিব সেইখানে সে আক্রমণ করতে থাকবে। তো এই ইন্ট্রুডার দিয়ে যদি আমি চাই, ডিরেক্টরি ব্রুট ফোর্সও করা সম্ভব। ওকে, সেটা কেমন, আমরা যদি আবার একটা নতুন রিকোয়েস্ট ক্যাপচার করি বোঝার সুবিধার্থে। মনে করুন এই যে লগ ইন পিএইচপি, যেটা বা মনে করুন লগ ইন নয়, যে হোম যে ফোল্ডারটা, হ্যাঁ এখানে যে রিকোয়েস্ট পাঠাচ্ছি এটার একবার ইন্টারসেপ্ট করি, রিলোড দিলাম, এটা ইন্টারসেপ্ট হয়ে গেল। এটাকে রাইট বাটন ক্লিক করে ইন্ট্রুডারে পাঠিয়ে দিই, এটা ফরওয়ার্ড হয়ে যাক। ইন্ট্রুডারে আমাদের নতুন ট্যাব ওপেন হচ্ছে। নাম্বার 2 ট্যাবে পাসওয়ার্ড অ্যাটাক দিচ্ছিলাম, নাম্বার 3 ট্যাবে আমরা ব্রুট ফোর্সের, ডিরেক্টরি ব্রুট ফোর্সের কনসেপ্ট জানবো। তো এখন আগে আমি সিলেক্ট করে দিব আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে এই ইন্ডেক্স ডট পিএইচপি, এটাকে অ্যাড করে দিলাম। আর আমি যাব চেক লিস্টে। চেক লিস্টে কেন?
ওর কাছ থেকে ডিরেক্টরির নাম জানা দরকার। চেকলিস্ট। ওর ডিরেক্টরির অনেকগুলো এখানে নাম আছে, আমি একদম ছোটখাটো কোনো একটা নিতে চাচ্ছি। এখানেও 12,000 লাইন। স্মলে কি অবস্থা? স্মলে 87,000। আচ্ছা, 12,000 লাইনেরটাই নেই, অল্প। বা এর চেয়ে ছোট কিছু আছে? আচ্ছা, আমরা স্মল ডট টিএক্সটিটাকেই নেই। ওকে, এখানে রতে গেলাম। চাইলে ফাইলটা ডাউনলোড করে নিয়ে আসতে পারি, অথবা আমি এখান থেকে অল্প কিছু কপি করে নিয়ে আসি। ওকে, পুরোটা দিলাম না, সময় বেশি লেগে যাবে স্ক্যান শেষ হতে। আসলাম, আমি টার্গেট সিলেক্ট করেছি, পেলোডস এর জায়গায় ওই ডিরেক্টরি নামগুলো পেস্ট করে দিলাম। তাহলে কি হবে এখানে? এই যে প্রথমে ইন্ডেক্স লেখা, বার ইন্ট্রোডার কি করবে, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, এটা কেটে এই জায়গায় সরাসরি আমাদের পেলোডের যে নাম প্রথম ইন্ডেক্স, এইটা দিয়ে সে ট্রাই করবে। পরের বার ইমেজ যে লেখা, সেইখানে ইন্ডেক্সের বদলে ইমেজ ওয়ার্ডটা দিয়ে ট্রাই করবে। এইটা দিয়ে রিকোয়েস্ট পাঠাবে যে এই নামে কোনো ডিরেক্টরি আছে কিনা। যদি থাকে, আমাকে একরকম রেসপন্স দেখাবে যে একটু আগের মতো। ওকে, তো আমরা হাইলাইট করে টার্গেটেড করে দিলাম। ওকে, মানে এটাকে স্টার্ট দেই। দেখুন এখানে কতগুলো আমাকে প্রায়গুলোই 404 দেখাচ্ছে। লেংথ ওটা চেঞ্জ, ইমেজে গেলে 301, বাকি অধিকাংশই 404। সবচেয়ে ছোট হচ্ছে ব্ল্যাঙ্ক দিলে 200। ওকে, অর্থাৎ সে অধিকাংশই পাচ্ছে না। ঘটনা হলো, কিছু কিছু অ্যাপ্লিকেশনে এমন হয় যে এই যে এক্সটেনশন ইন্ডেক্স ডট পিএইচপি, এই নাম বলে দেয়া লাগবে, শুধু ইন্ডেক্স নামের পেজে রিকোয়েস্ট পাঠালে সেটাকে খুঁজে পাবে না। ওকে, তো আমরা কি করতে পারি? আচ্ছা, ইন্ট্রোডাক্টটা কত চমৎকার দেখুন। আমার পুরো ওয়ার্ড টার্গেট করা দরকার নেই, আমি চাচ্ছি শুধু ইন্ডেক্স লেখাটা রিপ্লেস করে পেলোড থেকে নিয়ে নিয়ে যেন সে বসায়। ওকে, তো আমি শুধু ইন্ডেক্সটুকু হাইলাইট করে, যে ডট পিএইচপি এটারে বাদ দিলাম, শুধু ইন্ডেক্সটুকু হাইলাইট করে টার্গেট আকারে অ্যাড করে দিলাম। ওকে, এবার পেলোডস গুলো যা হবে সরাসরি এই পজিশনে বসতে থাকবে। ওকে, আচ্ছা, আমি এটাকে স্টার্ট করে দিই। এবার দেখা যাচ্ছে ইন্ডেক্স, সার্চ, কয়েকটা আরো ভ্যালিড ডিরেক্টরি সে খুঁজে পেয়েছে অলরেডি। ওকে, দেখা যাক আরো কিছু সময় রান হয়ে আরেকটা পেয়েছে, যে লগ ইন ডট পিএইচপি। এখন আমি যে ডট পিএইচপি বলে দেইনি ডিরেক্টরি নামে, সে একাই লগ ইন জায়গায় লগ ইন বসে ডট পিএইচপি অ্যাড করে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আগের বার ভ্যালিড কোনো ডিরেক্টরি পাচ্ছিল না, এবার 3-4টা ভ্যালিড ডিরেক্টরি সে কিন্তু খুঁজে বের করে ফেলেছে। ওকে, তো আমি এখানে মাত্র অল্প কতগুলো 60টা মাত্র ডিরেক্টরি নাম দিয়ে ট্রাই করেছি, জাস্ট ইন্ট্রোডারের ফাংশনটা বোঝানোর জন্য। ওকে, তো ইন্ট্রোডারের কাজটা বোঝা গেল তো, যে পাসওয়ার্ড হোক আর যেই ফিল্ডই হোক, খালি হাইলাইট করে অ্যাড করে পেলোডস এর জায়গায় আমি যদি যাই পেলোড দিব, সেইটা এই পজিশনে অ্যাপ্লাই করতে থাকবে। এবং এই পদ্ধতির কারণে ইন্ট্রোডার দিয়ে পাসওয়ার্ড অ্যাটাক, সাবডোমেইন ব্রুট ফোর্স, প্যারামিটার ফাজিং, হ্যাঁ ডিরেক্টরি ব্রুট ফোর্স, মাল্টিপল ইউজ কেস করা সম্ভব।
ওকে। আর যেটুকু সিলেক্ট করবো সেটুকু কপি করার মতো এরকম ট্যাপ করেই করবো। যতটুক আপনার হচ্ছে টার্গেট, হ্যাঁ, হাইলাইট করে যে ডান দিকে যে অ্যাড বাটন ক্লিক করবেন, ও টার্গেট আকারে অ্যাড হয়ে যাবে। স্যার এই ডাইরেক্টরি গুলো এগুলো দিয়ে কি কাজে আসবে এগুলো? এগুলো দুর্বলতা। না, এক একটা ডিরেক্টরি এক একটা নতুন টার্গেট। কারণ হতেই পারে ইন্ডেক্স ডট পিএইচপি যেখানে আছি এখানে খুব বেশি তেমন উইকনেস নাই। ডিরেক্টরি বলতে বোঝাচ্ছি কোনগুলো, যেমন এই যে এখানে যদি যাই, আর্টিস্ট ডট পিএইচপি, এটা আরেকটা পেজ। এইখানে দেখুন আরো কতগুলো পেজ আছে, প্যারামিটার আছে। হুম, এটা যদি নিউ ট্যাবে অন করি, এইখানে হয়তো আমি ফার্দার কোনো অ্যাটাক বা কিছু একটা করতে পারি। আর্টিস্ট ওয়ান লেখা দেখাচ্ছে, আর্টিস্ট ওয়ানের বদলে আমি যদি এখানে স্ক্রিপ্ট, এটা এক্সএসএস এ পেলোড দিতে দিলাম। এখন এক্সএসএস পেলোড দিলে সেটা এক্সিকিউট হয়নি, কিন্তু মাই এসকিউএল এর একটা এরর মেসেজ দেখাচ্ছে। এখানে হয়তো আমি এসকিউএল ইনজেকশনের চেষ্টা করতে পারি। হুম, এই প্রত্যেকটা ডিরেক্টরি আমার জন্য নতুন নতুন এক একটা কি বলে টার্গেট, নতুন নতুন সুযোগের ব্যবস্থা করে দিচ্ছে। ক্যাটাগরিজে যদি যাই, এই যে ক্যাটাগরিজ ডট পিএইচপি, এখানে তো আমি ম্যানুয়ালি ক্লিক করে করে আমি ডিসকভার করছি যে কোথায় কোন ডিরেক্টরি আছে। এই সেম কাজটাই আমি বার্ব সুইটকে বলতে পারি যে তুমি এখানে ইন্ডেক্সের বদলে এরকম বিভিন্ন কমন নাম বসিয়ে বসে চেষ্টা করো। একবার ইন্ডেক্স বসাও, একবার ইমেজ বসাও, একবার ডাউনলোড বসাও, একবার সিরিয়াল শব্দ বসাও, বসিয়ে দেখো এই নামে কোনো ডিরেক্টরি আছে কিনা। ওকে। ওকে, পাসওয়ার্ড ব্রুট ফোর্স নিয়ে আমরা একটু দেখলাম। অথেন্টিকেশনের এখানে আরো কয়েক ধরনের অ্যাটাক হতে পারে। যেমন এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের এখানে ডস অ্যাটাক হতে পারে। এটা একটু কেমন ইন্টারেস্টিং, তাই না? যে আমরা ডস অ্যাটাক আগে জেনেছি যে সাইট ডাউন হয়, টুলস রান করে করে দিয়েছে, কিন্তু পাসওয়ার্ডেরও ডস অ্যাটাক হতে পারে। সেটা কেমন? একজন এরকম রিপিউটও করেছিল, লং পাসওয়ার্ড ডস অ্যাটাক। এই যে ইন্টারেস্টিং কনসেপ্ট, কারণ সব উইকনেস যে সব জায়গায় পাবো তা কিন্তু না। তো জেনে রাখতে ক্ষতি কি, এরকম কনসেপ্ট হতে পারে। এখানে সে যে কাজটা করেছিল, অ্যাপ্লিকেশনে গিয়েছে, হ্যাঁ, 1 লক্ষ ক্যারেক্টারের উপরে বিশাল লম্বা পাসওয়ার্ড দিয়েছে। এ হচ্ছে সাইন আপের কাজ করছিল, হ্যাঁ, অটো লিঙ্ক ট্রাই টু সাইন আপ। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটের আমাদের সময় পাসওয়ার্ড চায় না, অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন। সে এই 1 2 3 থেকে শুরু করে এই বিশাল বড়টা দিয়েছে পাসওয়ার্ড ফিল্ডে। এই পর্যন্ত এত বিশাল বড় পাসওয়ার্ড দিয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, এবং এত বিশাল বড় পাসওয়ার্ড দেওয়ার কারণে অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে স্লো হয়ে গিয়েছে, ফ্রিজ হয়ে গিয়েছে, আনএভেলেবল আর আনরেসপন্সিভ, মানে সাইটে আনএভেলেবল হয়ে গিয়েছিল এত বড় পাসওয়ার্ড দেওয়ার কারণে। তো এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট।
যে আমি এত বিশাল বড় পাসওয়ার্ড দিব। তো কোনো টুলস রান করেছে এখানে? সে কিচ্ছু না, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় পাসওয়ার্ড দিয়েছে, বিশাল বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, পাসওয়ার্ডের এরকম 10 অ্যাটাক হতে পারে। এরপর আরেকটা হচ্ছে পাসওয়ার্ডের যেই রিসেট লিংক হয়, মনে করুন ফরগেট পাসওয়ার্ড দিই না আমরা মাঝে মধ্যে বিভিন্ন সাইটে গিয়ে, পাসওয়ার্ড ভুলে গিয়েছি, ফরগেট দিলাম। ইমেইলে আমি লিংক পাই, তাই না, যে ওখানে গেলে আমি একটা লিংক পাঠাচ্ছে, লিংকে ক্লিক করলে ফরগেট পাসওয়ার্ডের ওটা নতুন পাসওয়ার্ড করতে দিচ্ছে। কথা হলো, কিছু কিছু অ্যাপ্লিকেশনে বা ডেভেলপার কি করে, এই জায়গাতে ভুল করে, এই লিংকের এক্সপায়ারি টাইম সেট করে না বা প্রপারলি দেয়া থাকে না। তাতে করে প্রবলেম কি? মনে করুন যে এই লিংক দিয়ে, যে লিঙ্কটা সেন্ড করেছে, 6 ঘন্টা পরেও এই লিংক দিয়ে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব। হুম, বা পরের দিন 3-4 দিন পরেও এই লিংক দিয়ে পাসওয়ার্ড রিসেট করা যাচ্ছে। এটা একটা প্রবলেম। প্রবলেমটা কেমন? প্রবলেমটা সেকেন্ডারি লেভেলের, যে সামহাও যদি আপনার ইমেইলটা কম্প্রোমাইজ হয়, সাপোজ আপনার ইমেইলের অ্যাক্সেস আমার কাছে, এখন শিখন.com-এ আপনার কি পাসওয়ার্ড ছিল সেটা আমি জানি না, কিন্তু যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খোলা, আপনার যে জিমেইল, শুধু সেই জিমেইলের অ্যাক্সেসটা আমি পেয়েছি, ফর এক্সাম্পল। তো কি হচ্ছে, যে এই যে এক্স পাসওয়ার্ড রিসেটের যে লিঙ্ক, এটা যে আপনার ইনবক্সে ছিল, সেটা ইউটিলাইজ করে আমি নিজের মতো আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারি। হুম, এটা একটা দুর্বলতা। আবার আরেকটা দুর্বলতা রিসেট লিঙ্কে হয়, সেটা হচ্ছে ইউজার স্পেসিফাইড থাকে না, বা কোনো কোনো ক্ষেত্রে স্পেসিফাইড থাকলেও সেটাকেও ট্যাম্পার করা যায়। ওটা হচ্ছে আইডরের কনসেপ্টে গিয়ে বলবো, ওটা নিয়ে আগে এটা একটা একটা এক্সাম্পল বুঝুন। কি হতে পারে, পাসওয়ার্ড রিসেটে যে লিঙ্কটা পাঠিয়েছে, সেই লিঙ্কে আমি মনে করুন আমার অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করলেও পাসওয়ার্ড রিসেট হচ্ছে, সেম লিঙ্ক, বা মনে করুন আবার নতুন দিলাম, আমার ক্লিক করা লাগছে না, অন্য কেউ লগ ইন করে আছে, মনে করুন আরিফ হোসেন লগ ইন করে আছে, এই শিখনের পাসওয়ার্ড রিসেট লিঙ্ক এসেছে, রিকোয়েস্টটা দিয়েছে কে? আমি, আমার যে gmail.com, মনে করুন ashrafull@gmail.com, এইখানে পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক এসেছে। লিঙ্ক এসেছে আমার অ্যাকাউন্টে, কিন্তু এই লিঙ্কটাই যদি আরিফ হোসেন ভিজিট করে, হ্যাঁ, এই সেম লিঙ্ক আরিফ হোসেন ক্লিক করছে, তারও পাসওয়ার্ড রিসেট হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড পাল্টে যাচ্ছে। তখন এটাও একটা দুর্বলতা, যে এমন রিসেট লিঙ্ক পাঠিয়েছে যে কেউ ভিজিট করলে অন্যদেরও কি হচ্ছে, পাসওয়ার্ড রিসেট হয়ে যাচ্ছে। মানে এটা ইউজার স্পেসিফাইড করে দেয়নি, হয়তো এই লিঙ্কে কোনো প্যারামিটার বা কোনো একটা ভ্যালু কিছু, বা কোনো একটা কুকি কিছু, একটা টোকেন টোকেন দিয়ে রাখা উচিত, বা ডেভেলপার দিতে পারে, যাতে করে শুধু আমি লিঙ্কে ক্লিক করে শুধু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টাবে, অন্য কেউ এই লিঙ্কে ক্লিক করলে তার পাসওয়ার্ড পাল্টাবে না। ওকে, স্পেসিফাই করে দেয়া দরকার ছিল। এখানে আরেকটা অ্যাটাক হয়, বা আরো কিছু চমৎকার অ্যাটাক সম্ভব, সেটা বোঝানোর আগে আইডরের সাথে আমরা একটু পরিচিত হয়ে আসি। আইডর জিনিসটা ইন্টারেস্টিং, খুবই সহজ একটা কনসেপ্ট, কিন্তু খুব ইম্প্যাক্টফুল হতে পারে। সহজ কেন, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। হুম, যে উইকনেসটা আসলে কি।
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আইডলের কনসেপ্টটা হলো, সাপোজ আমার একটা সাইট আছে xyz.com। এখন এইখানে কোনো একটা রিকোয়েস্ট যাচ্ছিল, ইউজার ডট পিএইচপি, এখানে নেম দিতে ছিল মনে করুন জাইদ, অ্যান্ড অ্যাকশন ইকুয়ালস টু ট্রু, অ্যান্ড মনে করুন ব্যালেন্স ইকুয়ালস টু 10। মাঝে মধ্যে হয় না এরকম মাল্টিপল রিকোয়েস্ট যায়, বা এটা তো গেট মেথডে যাচ্ছে, এটা পোস্ট মেথডেও এই রিকোয়েস্টটা যেতে পারে। তখন কি হবে, আমরা ওই বার্ব সুইট দিয়ে ক্যাচ করলে দেখবো যে এরকম এরকম প্যারামিটার দিয়ে আমাদের ভ্যালুগুলো পাস হচ্ছে। আমরা মাত্রই যে ইন্ট্রুডারে গিয়ে অ্যাটাক করে আসলাম, তো কি হচ্ছিল সেখানে আমার আহ, এইখানে যে পোস্ট মেথডে, হ্যাঁ, এই আমার ভ্যালুগুলো পাস হচ্ছিল এই জায়গায়। পোস্ট মেথডের ভ্যালু ইউআরএল দিয়ে পাস হয় না, এইচটিটিপি যে রিকোয়েস্ট বডি, সেইখানে আমার ভ্যালুগুলো পাস হচ্ছিল। ওকে, তো এমন একটা সিনারিও চিন্তা করুন যে গেট মেথডে আমার ভ্যালুগুলো পাস হচ্ছে যাচ্ছে। কি হবে যে রাইট নামের যে অ্যাকাউন্ট, সে মনে করুন কোন একটা ব্যালেন্স ট্রান্সফার করছে, টাকা 10 টাকা ট্রান্সফার করছে, এমন একটা রিকোয়েস্ট যাচ্ছিল। এবং এই রিকোয়েস্টটা কে দিচ্ছে, মনে করুন আমাদের জাহিদ সাহেব যে আছে, ওনার অ্যাকাউন্ট দিয়ে উনি লগ ইন করে রিকোয়েস্টটা দিচ্ছে। ওকে, কিন্তু মনে করুন আহ, অন্য কেউ একজন, মনে করুন আমাদের হাদি সাহেব, উনি একটা একটা টেম্পার যদি এরকম করলো, বা মনে করুন আহ, সহজে বোঝায় তার, এই যে রিকোয়েস্টটা যখন যাচ্ছিল জাহিদের, হ্যাঁ, জাহিদ এখানে রিকোয়েস্ট দেওয়ার সময় তার নাম পাল্টে হাদি নামটা দিয়ে দিল। তখন কি হলো, যে এই যে অ্যাক্টিভিটিটা টাকা যে কেটে নেওয়ার, পেমেন্টের যে কাজটা যে হচ্ছিল, তখন সেটা জাহিদের অ্যাকাউন্ট থেকে না হয়ে হাদির অ্যাকাউন্ট থেকে হয়ে যাচ্ছে। সিম্পলি শুধু কি করেছে, যেই আইডেন্টিফিকেশনের যে ভ্যালুটা ছিল সেটা পাল্টে অন্য আরেকজনেরটা দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ওই প্রান্তে ঠিকভাবে চেক করছে না যে এটা ওই ব্যক্তি কিনা। হ্যাঁ, অ্যাকশনটা কার অ্যাকাউন্ট থেকে হচ্ছে, হাদির অ্যাকাউন্ট থেকে না জাহিদের অ্যাকাউন্ট থেকে। ওকে, এই জায়গায় তার ল্যাক অফ স্যানিটাইজেশন, ইউজার অ্যাক্সেস স্যানিটাইজেশন ঠিক মতো করেনি বলে অ্যাকাউন্টে একজনের অ্যাকশন হবে একজনের নামে, তার বদলে নাম পাল্টে আমি অন্য কারো প্রোফাইলের অ্যাকশন করে ফেলতে পারছি। ওকে, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখবো বাগ হান্টিং এর রিপোর্ট পড়ে। ওকে, আরেকটা হতে পারে এমন, মনে করুন এইচটিটিপি কি বলে, ABCD bank.com, মনে করুন একটা ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট ডট পিএইচপি, রিপোর্টের আইডি সমান মনে করুন 600। সাপোজ এমন একটা রিকোয়েস্ট যাচ্ছে, হ্যাঁ, রিপোর্ট আইডি মনে করুন 600, বা কি বলে আরিফ ডট পিডিএফ, নাম হতে পারে, সংখ্যা হতে পারে। আরিফ ডট পিডিএফ না দিয়ে মনে করুন 300 নাম্বারের যে রিপোর্ট, সেটা দেখা যাচ্ছে কোন একটা ইউআরএল, আমার রিকোয়েস্ট যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে এমন সংখ্যা। তো আমি কি করলাম, রিকোয়েস্ট দেওয়ার সময় 300-এর বদলে 1 দিয়ে দিলাম। তো শুরুর দিককার, এটা 1 মানে তো সবসময় এমনই হবে তা না, বোঝানোর সুবিধার্থে বলছি যে কোনো কোনো সময় এমন হতে পারে যে আমার এইখানে যেই ভ্যালুটা পাস হচ্ছিল ওটা পাল্টে
অন্য কারো, মনে করুন এইটা কোন অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য, এই রিপোর্টটা শুধুমাত্র আবিদুর রহমানের যে প্রোফাইল, ওনার জন্য 300 নাম্বার সিরিয়ালের যে পিডিএফ আছে সেটা দেখতে পাবে, ওনার অ্যাকাউন্ট, উনি ব্যাংকে ওনার অ্যাকাউন্টের তথ্যটা দেখতে পাবে। কিন্তু এখানে ওয়ান লিখে সেই সেম পার্সনই মনে করুন রিকোয়েস্ট পাঠাচ্ছে, কিন্তু ওয়ান নামের যে পিডিএফ ফাইলটা আছে এইটা মূলত মনে করুন অন্য কারো, এটা মনে করুন আবিদ না, এটা মনে করুন রাফি সাহেবের রিপোর্ট। তো অন্য আরেকজনের রিপোর্ট বা অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস, এটা রিপোর্টই হবে তা না, কোনো রিসোর্স সেন্সিটিভ ইনফরমেশন দেখে ফেলা, সেন্সিটিভ ইনফো দেখে ফেলা, অথবা কোনো একটা প্রিভিলেজড অ্যাকশন নেয়া। যেমন এখানে কি হচ্ছে, যে আমি এই অ্যাকাউন্টের না, কিন্তু তার অ্যাকাউন্টের হয়ে আমি একটা অ্যাকশন নিয়ে ফেলছি, কোন একটা কাজ করে ফেলছি। এখানে কি হচ্ছে, আমার এখতিয়ার নাই অন্য কারো পিডিএফ দেখে ফেলার, কিন্তু আমি সেই সেন্সিটিভ, অন্য সেন্সিটিভ ইনফরমেশন এটা দেখে ফেলছি। এই সিনারিওতে গুলো হচ্ছে আমাদের আইডর অ্যাটাকের উদাহরণ বা কনসেপ্ট। তবে এখানে কথা আছে, কথা হলো যে অবভিয়াসলি একটাকে উইকনেস বলতে গেলে এরকম সেন্সিটিভ ইনফো আদৌ পাচ্ছি কিনা, বা যে ইনফো গুলো পাচ্ছি, ইনফো আর অ্যাকশন, এটা অ্যাকচুয়ালি প্রাইভেট জাতীয় হওয়া দরকার। সেটা কেমন, বা এই কথা বলে আসলে কি বোঝাতে চাচ্ছি, মনে করুন google.com-এ যদি আপনি যান, যেমন আমি গুগলে যদি আসি, এখানে 4 নাম্বার 5 নাম্বার বিভিন্ন পেজ নাম্বার আছে না, তো তারা যদি ক্লিক করি, এই প্যারামিটারে কোথাও দেখা যাবে যে আমার রিকোয়েস্টটা যাচ্ছে এরকম, ফর এক্সাম্পল মনে করুন পেজ = 4 এরকম একটা রিকোয়েস্ট যাচ্ছে। হ্যাঁ, 4 নম্বর পেজের রেজাল্ট আমাকে দেখাচ্ছে। তো মনে করুন আমি এই জায়গায় 4-এর বদলে পেজ মনে করুন 10 দিলাম। এখন গুগল এখানে অলরেডি সব ইনফরমেশন পাবলিকলি অ্যাক্সেসিবল করে রেখেছে, তার যে রেজাল্টের আউটপুট সেটা সবার জন্য ওপেন, সবাই দেখবে, এইটাই তার নর্মাল ফাংশনালিটি, এটা প্রাইভেট কিছু না। তো তারে দিলেও যদি রেজাল্ট দেখা যায়, বা 10-এ দিলেও যদি রেজাল্ট দেখা যায়, অন্য পেজ হতে পারে, হ্যাঁ, বা ইউজার ইনফরমেশন সাপোজ এমন যে জাইদ বা, তো কি হচ্ছে, এই ইউজারের তথ্য গুগল ও রেখেছেই ওপেন করে, সবাইকে দেখানোর জন্যই সে তথ্যটা রেখেছে, এটা তার ফাংশনালিটি, অ্যাপ্লিকেশনের মেকানিজমই এইটা, যে সে আউটপুটে সবার তথ্যটা দেখাবে। হ্যাঁ, অনেক সময় এরকম অ্যাপ্লিকেশন থাকে না, যেমন মনে করুন আসুন্না ফাউন্ডেশনে আপনি ডোনেশন দিয়েছেন কিছু, ডাকাতের টাকা দিয়েছেন, এখন তারা নিজেরাই কে কত টাকা দিচ্ছে সেটা পাবলিকলি ওপেন করে রেখেছে। ফর এক্সাম্পল তাদের ওয়েবসাইটে গেলে এমন দেখতে পাচ্ছেন যে কে কত টাকা দিচ্ছে সব দেখা যাচ্ছে, তারা নিজেরাই এটা ওপেন করে রেখেছে। তো আপনি আপনার ইউজার দিয়েই দেন, বা অন্য কারো নামের ইউজার দিয়ে দেন, যার তথ্যই দেখা যায়, তখন কিন্তু এটা আসলে প্রবলেম না, তখন কিন্তু এটাকে উইকনেস বলা চলে না। তার ফিচারটাই এমন, হ্যাঁ, তার মেকানিজমটাই এমন। কিন্তু আইডোর কখন হবে, সাপোজ এটা হওয়ার কথা ছিল না, এই অ্যাকশনটা নেওয়া যাবে না, বা এই যে ফাইলটা এটা নর্মালি দেখা যায় না। নর্মালি মনে করুন আপনি আপনার ইউজারে অ্যাকাউন্টে গিয়ে কোনো বাটনে ক্লিক করছেন, ড্যাশবোর্ডে যাচ্ছেন, নর্মালি অন্য কারো ইনফরমেশন দেখায় না, কিন্তু যে রিকোয়েস্ট যখন আদান প্রদান হচ্ছিল, বার্ব সুইটে ক্যাচ করে ট্যাম্পার করে দিলে দেখা যাচ্ছে যে অন্যের রিসোর্স পড়া যাচ্ছে, অন্যের নামের কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে, করা যাচ্ছে, তখন সেটা সেন্সিটিভ হিসেবে বিবেচিত হবে। ওকে, ধরুন মাঝে মধ্যে আইডর রিপোর্ট করলেই যে আপনাকে বাউন্টি বা এরকম দিবে এটা কিন্তু
গ্যারান্টেড না। এখানে মূল ফ্যাক্টর হচ্ছে যে আদৌ আপনার সেন্সিটিভ, এটা বলছিলাম যে সেন্সিটিভ কোনো ইনফো আসলেই সেটা সেন্সিটিভ কিনা, প্রাইভেট কিনা এমন ইনফরমেশন যদি হয় তখন সেটা আইডল উইকনেস। আর যেটা পাবলিকলি ওপেন করে রাখা আগে থেকেই সেটা কোনো উইকনেস না। ওকে, তো আমি বেশ কতগুলো রিপোর্ট অন করে রেখেছি, তো আমরা একটা একটা করে দেখি, এই জায়গাগুলো থেকে কিছু আইডিয়া কনসেপ্ট নিয়ে ফেলি। কি করেছিল মানুষগুলো, কিভাবে উইকনেস পেয়েছিল, এটা কি বলছে? মিসিং অ্যাক্সেস কন্ট্রোল টু নোন লিঙ্কড অ্যাকাউন্টস, বাউন্ডারিটা হিডেন করে দিয়েছে। মোস্ট প্রবাবলি কিছু বাউন্ডারি পেয়েছিল হোয়াইল ডিগিং ইউর অ্যাপ্লিকেশন। যেখানে একটা এন্ড পয়েন্ট পেলাম, সে কি করতে পারছিল, একটা ইমেইল রে চেক করতে পারছিল যে এটা মাল্টিপল অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে কি না। ওকে, সেখানে একটা ইউজার নাম দিচ্ছিল লগ ইন অ্যাজ আরবাজ ডট ওয়াস। ওকে, এবং সেই জায়গায় পেনটেস্টার ডট ওয়াস নামে একটা ইমেইল দিল। কি রিকোয়েস্ট যাচ্ছিল, রিকোয়েস্টে আচ্ছা সিম্পলি তার অ্যাকাউন্টে গিয়ে ইমেল অ্যাড্রেসটা পাল্টে অন্য ইমেল অ্যাড্রেস দিয়েছে, এবং সে রেসপন্স যেটা আসছিল বার্ব সুইটে যে রেসপন্সটা দেখাচ্ছিল, এখানে দেখাচ্ছে যে এই লগ ইন এই ইমেলটা পেনটেস্টার আরবাজ এবং হ্যাকার ডট আরবাজ তিনটা অন্য ইমেলের সাথে কানেক্টেড। জাস্ট সিম্পলি নামটা শো করছে, একটা ইমেল আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, এই যে বার্ব সুইটের রেসপন্সটা সেখানে দিয়ে রেখেছে। এই রিকোয়েস্ট পাঠিয়েছিল, এই ইমেল অন্য আর কোন কোন ইমেইলের সাথে কানেক্টেড সেই তথ্য দেখে ফেলা যাচ্ছে। নর্মালি কি হয়, এটা যদি ফেসবুকের এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করেন, যে কি হচ্ছে, আপনি ফেসবুকে একটা ফোন নাম্বার দিয়ে সার্চ করছেন, তো এই ফোন নাম্বার দিয়ে আর কোন কোন অ্যাকাউন্ট বিজনেস পেজ খোলা হয়েছে সেই তথ্য যদি লিক করে দেয় ফেসবুক, তাই না, তখন কিন্তু সেটা একটা উইকনেস, যে তার এটা করা উচিত ছিল না। প্রাইভেসি মেনটেন করার কথা ছিল, যে কার নামের ইমেইল কার সাথে কানেক্টেড, অন্য কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এটা দেখাবে না, শো করবে না, কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো সেটাই সে এখানে বলেছে। হ্যাঁ, কারণ বা বাগ বাউন্টি প্ল্যাটফর্মে কি হয়, কথোপকথন করা যায়, মেসেজ আদান প্রদান হয়। মেসেজ দেয় যে আমার এটা ইস্যু টেস্ট করবে কি করবে না, হ্যাঁ, বাউন্টি দিচ্ছে কি দিচ্ছে না, কথোপকথন করা যায়। মানে এমন না যে রিপোর্ট দিয়েই শেষ, এমন না, তারাও কথা বলবে, আপনিও রিপ্লাই দিবেন বা তাদেরকে ক্ল্যারিফাই করবেন, বুঝিয়ে বলবেন। ওকে, আচ্ছা এটা একটা রিপোর্ট গেল, একটা রিপোর্ট দেখি। আনঅথরাইজড অ্যাক্সেস টু ওএলএক্স নট ইন ইউজার অ্যাকাউন্টস। আনঅথরাইজড অ্যাক্সেস করতে পারছিল কিভাবে? মি অ্যান্ড মাই ফ্রেন্ড একাংশ সিভিয়ার সিকিউরিটি বাগ পেয়েছে। ওকে, ক্যান গেইন ফুল অ্যাক্সেস টু ইউজার অ্যাকাউন্ট। আচ্ছা, তো জিনিসটা কি? আচ্ছা, সে বলে দিয়েছে যে এই ভিডিওতে সে ব্যাখ্যা করেছে। ওকে, আমি ভিডিওটা ডাউনলোড করি। অনেকে কি করে, এই ভিডিওতে কি হলো, হ্যাকার ওয়ানের এক্সএমএল এরর দেখালো একটা। তার পিডিএফটা ডাউনলোড করি। আচ্ছা, শর্ট ইউআরএল করে এসএমএস দের, শর্ট ইউআরএলটা এরকম। ওকে, WRT এরকম একটা টাইম। আচ্ছা, পুরো প্রসেসটা ব্যাখ্যা করেছে, কিন্তু ভিডিও না দেখলে বোঝা কষ্ট। হোয়াট এভার, ভিডিওটা ডাউনলোড হচ্ছে না ওদের। আমরা পরের রিপোর্টে যাই। ইনসিকিউর অ্যাকাউন্ট ডিলিটেশন।
এটাতে কি করেছে, রিমুভাল অফ ওয়ান অ্যাকাউন্ট ইজ সেন্সিটিভ পার্ট। ওকে, I found that when removing an account, the system did not require the user to input the account পাসওয়ার্ড, অর্থাৎ ইউজারের অ্যাকাউন্ট পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই, অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে। তো librepay.com-এ যাচ্ছে, স্টেপস টু রিপ্রোডিউস, এটা কিভাবে সে অ্যাটাকটা করতে পারে, যে রিপোর্টটা পড়বে সে নিজেও যেন এই অ্যাটাকটা করে চেক করে ভেরিফাই করতে পারে বাগটা নিয়ে, সেই প্রসেসটা এখানে বলছে স্টেপস টু রিপ্রোডিউস। এখানে যাও, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। ওকে, প্রোফাইল সেটিংস, অ্যাকাউন্ট বাটন, এবং এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট সাকসেসফুলি ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, পুট রিঅথেন্টিকেশন when anyone user is deleting an account। আচ্ছা, এটাকে সে বাগ বলে বিবেচনা করছে। হুম, এটা সিভিয়ারিটি নান হিসেবে বিবেচনা করেছে। কারণ খুব স্বাভাবিক, আমি আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে আছি, অ্যাকাউন্ট ডিলিট চাইতেই পারি, আমি সেখানে লগ ইন করে আছি, আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিব। এটাকে আসলে খুব বেশি ইম্প্যাক্টফুল বাগ বলা যায় না। ওকে, এই যে এখানে তারা বলে দিয়েছে যে এটাকে অ্যাজ এ রেজাল্ট অফ দিস রিপোর্ট and not tracking this as a security issue, এটা আসলে সিকিউরিটি ইস্যু হিসেবে বলা যায় না। ওকে, আমি ভেবেছিলাম হয়তো চমৎকার কিছু একটা হবে, কিন্তু তো এরকম একটা সুন্দর কি বলে টাইটেল দিয়েছে, ইনসিকিউর অ্যাকাউন্ট ডিলিটেশন, কিন্তু অনেকটা হয়ে গিয়েছে ওই ফেসবুক ইউটিউবের ভিডিও টাইটেলের মতো, যে দেখুন কি বললো শেখ হাসিনা। মানুষ কি বলে, আগ্রহ নিয়ে ওই ভিডিওর থাম্বনেইলে ক্লিক করে, পরে গিয়ে দেখে যে আসলে কিছুই না। তো আমার অবস্থা হয়েছে সেরকম, ইনসিকিউর অ্যাকাউন্ট ডিলিটেশন দেখে ভেবেছিলাম খুব চমৎকার কিছু একটা হবে। ওকে, এরা ফুল রিপোর্টটা ডিসক্লোজ করেনি, এটাও একটা বিষয় আছে। বাগ বাউন্টি প্ল্যাটফর্ম গুলো পুরো রিপোর্টটা অনেক সময় শো করে না। হ্যাঁ, কোনো কোনো সময় পার্শিয়াল শো করে, কোনো কোনো সময় তারা, যেমন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, সে একটা নিজে নিজে একটা সামারি আকারে লিখে দিয়েছে, যেভাবে উইকনেসটা ঘটেছে বা করেছে সেটা নিয়ে কিছু বলেনি। আচ্ছা, ওয়েবসাইট ওয়াজ মিসকনফিগার্ড, সেন্সিটিভ সিস্টেম এবং ইউজার ইনফরমেশন, এবল টু ডেমনস্ট্রেট বাই রিকোয়েস্টিং। আচ্ছা, আর কিচ্ছু বলেনি ওরা, ইউএস ডিফেন্স কিচ্ছু বলেনি। শপিফাইটা দেখি কি বলছে, আইডর এক্সপায়ার আদার ইউজার সেশনস, যে আইডর উইকনেসের মাধ্যমে অন্য ইউজারের সেশন এক্সপায়ার করা সম্ভব, একটা উইকনেসের কথা বলছে। আচ্ছা, এটা হয়তো একটু ডিটেইলস রিপোর্ট হবে, আমরা দেখি কিভাবে সে অ্যাটাকটা করেছিল। স্টেপস গুলো এখানে বলছে, লগ ইন অ্যাজ অ্যাটাকার। ওকে, অ্যাকাউন্ট সেটিংসে দেন, ক্লিক অন এক্সপায়ার অল সেশন অ্যান্ড ক্যাপচার রিকোয়েস্ট। ওকে, এই যে রিপ্লেস অ্যাকাউন্ট আইডি উইথ ভিকটিম অ্যান্ড ফরওয়ার্ড, বুঝতে পারছেন যে একটু আগে আইডরের কনসেপ্টে যেটা বলছিলাম, যে সেশন এক্সপায়ার বা লগ আউটের রিকোয়েস্ট দিচ্ছি, হুম, রিকোয়েস্ট দিচ্ছি, দেওয়ার সময় দিচ্ছি আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু রিকোয়েস্টটা তখন যাচ্ছিল বার্ড সুইট দিয়ে ইন্টারসেপ্ট করে এখানে অন্য আরেকজনের নাম বলে দিলাম, কি হবে, তার অ্যাকাউন্টের তথ্যটা পাল্টে যাচ্ছে, পাল্টে যাবে। এই কাজটাই সে করেছে, এটাই বলছে যে ভিকটিম লগ আউট হয়ে যাবে। এটার জন্য $1,000 বাউন্টিও তাকে দিয়েছিল। হুম, এই যে পোস্ট রিকোয়েস্ট যাচ্ছিল, এটা যে কি বলে বার্ড সুইটের রিকোয়েস্টটাই সম্ভবত এখানে তুলে দিয়েছে সরাসরি। 7641,433, এটা কই লেখা আছে? উম, উম, এই যে যখন রিকোয়েস্ট যাচ্ছিল বার্ড সুইটে, বার্ড সুইটে আমাদের রিকোয়েস্ট গুলো ওইভাবে দেখায় না, প্রথম লাইনটা HTTP এরকম যাচ্ছে, তো এইখানে হচ্ছে ইউজার আইডিটা পাস হচ্ছিল। হ্যাঁ, তো সেশন
এক্সপায়ারের যে রিকোয়েস্ট রিকোয়েস্ট দেওয়ার সময় বার্ডসুইটে ইন্টারসেপ্ট করে নিজের ইউজার আইডির বদলে অন্যের ইউজার আইডিটা লিখে দিলে তারটা পাল্টে যাচ্ছে। নাথিং, আর কোনো কমপ্লেক্সিটি কিছুই নেই, সিম্পলি খালি আইডিটা পাল্টে দিয়েছে। আইডিটা পাল্টে দেওয়ার কারণে ইস্যু দেখা দিচ্ছে। ভিকটিম আইডিটা যখন আমরা বাগ টেস্ট করব, তখন বেটার অ্যাপ্রোচ হচ্ছে নিজেই দুইটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করা টেস্টিং পারপাসে। যে আমার অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি, বি এর তখন ইউজার আইডি আমি অলরেডি জানা, টেস্ট পারপাসে এ এবং বি দুইটা দিয়ে আমরা চেক করতে পারবো, ভেরিফাই করতে পারবো যে বাগটা এক্সিস্ট করে। এর ইউজার আইডি মনে করুন এরকম 76, বি এর ইউজার আইডি মনে করুন 75, সেটা দিয়ে আমরা তখন টেস্ট করতে পারি। ওকে, আর হ্যাকাররা যখন অ্যাটাক করে, ওদের তো আর এত কি বলে সময়ের অভাব নেই। ওরা বিভিন্ন সোর্স থেকে হয়তো বসে বসে বট স্ক্রিপ্ট রান করে করে ইউজার ইনফরমেশন হয়তো খুঁজে পেল, অথবা বসে বসে ব্রুট ফোর্স করে করে ইউজার আইডি জেনারেট করলো। এখানে তো পুরোটাই সংখ্যা, ভ্যালু। তো ইউজার আইডি এরকম 433 বদলে 434 দিল, 35 দিল, 36 দিল, এরকম করে বসে বসে সবার উপরে একটা কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি চালাতে পারলো। ওকে, আমরা টেস্টিং এর সময় একরকমের মেকানিজম হবে, হ্যাকাররা অ্যাটাকের সময় আরেক রকম মেকানিজম করবে। ওকে, এবার নেক্সট ক্লাউডে যাই। The user is allowed to perform brute force, 25 বার ভুল পাসওয়ার্ড দিয়েছে, তখন সাকসেসফুল লগ ইন করতে দিচ্ছে। বাউন্টি কি দিয়েছিল না, এটা হিডেন রেখেছে। আচ্ছা, এটাকে ইনফরমেটিভ ক্যাটাগরি ধরেছে, মানে এটাকে খুব বেশি ক্রিটিক্যাল ধরেনি। হুম, আহ, এটাকে খুব বেশি বাগ হিসেবেও বিবেচনা করে। তারা হচ্ছে গিয়ে এন্টি ব্রুট ফোর্স প্রোটেকশন মেকানিজম দিয়ে দিয়েছে, তার কারণে হয়তো বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করা যাবে না, এতটুকুই। কিভাবে কিছু বাউন্টি দিতে পারতো, একটা লোক কষ্ট করে টেস্ট করলো, হোয়াট এভার। আচ্ছা, যাই হোক, বেশ কয়েকটা টেকনিক নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এবং কিছু রিয়েল এক্সাম্পল দেখানোর চেষ্টা করলাম বাগ হান্টিং রিপোর্ট থেকে, যে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাটাক গুলো করে করে আর টেস্ট করেছে, রিওয়ার্ড পেয়েছে। ওকে, আজকে আর খুব বেশি ডিসকাশনে যাব না, নেক্সট দিন আবার অন্য কোনো বাগ নিয়ে আমরা আলোচনা করব। তবে নেক্সট উইকে কয়েকটা ক্লাস মিস যাবে, আমাদের একটা দুইটা ক্লাস হয়তো মিস যাবে, এরপরে গিয়ে আবার কন্টিনিউ করব। ওকে, কিছু কাজ আছে আমার, কয়েকদিন ক্লাস নেওয়া সম্ভব হবে না, আমি জানিয়ে দেবো আপনাদের মেসেঞ্জার গ্রুপে যতদিন নিতে পারবো কি পারবো না। ঠিক আছে, আজকে তাহলে আমাদের অথেন্টিকেশন রিলেটেড আলোচনা এ পর্যন্ত থাকুক। স্যার অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স ওই ওখানে হচ্ছে অন্য ব্যাচের শিট দেখাচ্ছে। ওকে, নেক্সট দিন খেয়াল করেন একসাথে দুইটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, দুইটা ক্লাসের। ওকে। ওকে। ওকে, আজকে পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।